ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি থেকে আহ, আয়োজিত এই ক্লাসে হেপাটাইটিস বি সম্পর্কে তোমাদেরকে একটু লেকচার দিতে চাচ্ছি। তোমরা হেপাটাইটিস বি নিয়ে নিশ্চয়ই যারা মেডিকেল স্টুডেন্ট আছো বা মেডিকেল স্টুডেন্ট বাইরে যারা আছো, তারা প্রত্যেকেই হেপাটাইটিস বির অন্তত নাম শুনেছে। কারণ এই হেপাটাইটিস বিটা আমাদের বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটা দেশের জীবনের সাথে জড়িত। তো সুতরাং এই নামটা সবাইকে জানতে হবে, এবং আমি মনে করি যে এই নামটা আমাদের মেডিকেল স্টুডেন্ট এবং শিক্ষিত জনগোষ্ঠী যারা আছে তাদেরকে প্রত্যেককে জানতে হবে। এবং আমাদের আমাদের যারা অশিক্ষিত জনগোষ্ঠী বা এই আধুনিক বিজ্ঞান সম্পর্কে অজ্ঞ যারা ব্যক্তি আছে তাদেরকে এই জিনিসটাকে জানাতে হবে। কারণ হেপাটাইটিস বির সাথে আমাদের স্বাস্থ্যগত অনেক সমস্যা জড়িত। আমরা যদি এইচআইভি নাম শুনে থাকি বা জেনে থাকি, সেটা আমাদের কাছে কিন্তু বড় কিছু নয়। আমাদেরকে জানতে হবে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, কারণ এটা হচ্ছে আমাদের অসুখ, আমাদের দেশের মানুষের অসুখ। সুতরাং এইটাই আমাদেরকে বেশি করে জানা উচিত। তো যাক, তোমাদের জন্য আজকে যে লেকচার আমি শুরু করতে যাচ্ছি, হেপাটাইটিস বির একটু ইতিহাস নিয়ে কথা বলি। হেপাটাইটিস বি ওয়াজ ফার্স্ট ডিসক্রাইবড অ্যাজ আর্লি অ্যাজ 5th সেঞ্চুরি। তার মানে বুঝছো, এটা বহু আগে থেকে এই জিনিসটা হেপাটাইটিস মানে জন্ডিস রোগটা বহু আগে থেকে আমাদের মানুষের মধ্যে বিদ্যমান আছে। ফার্স্ট ডকুমেন্টেড ব্লাড বর্ন আউটব্রেক অকার্ড ইন ব্রিমেন, জার্মানি ইন 1883। এটা হেপাটাইটিস বি সম্পর্কে বলেছে। 1883 সালে জার্মানি এটা ফার্স্ট ডকুমেন্টেড করা হয়েছিল। ইন 1947 ম্যাককালাম অ্যান্ড বাওয়ার, দুটা বিজ্ঞানী নাম দিয়ে আছে, ইন্ট্রোডিউসড দি টার্ম হেপাটাইটিস বি। তারাই প্রথমে এই টার্মোলজিটা বের করে হেপাটাইটিস বি, এবং অ্যাডাপ্ট হয় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের দ্বারা 1973। In 1965, Bloomberg and his co-workers described a protein antigen. এটা হচ্ছে অস্ট্রেলিয়া অ্যান্টিজেন। ব্লুমবার্গ ছিলেন অস্ট্রেলিয়ান একজন বিজ্ঞানী। ইনি ইনার নাম অনুসারে বা ইনি তার দেশের নাম অনুসারে এটার নাম দিয়েছিলেন অস্ট্রেলিয়া অ্যান্টিজেন। আর 1970 ডেন অ্যান্ড হিজ কো ওয়ার্কার্স ডিসক্রাইব দি কমপ্লিট হেপাটাইটিস বি। এটা তার নাম অনুসারে উনি দিয়েছিলেন ডেন পার্টিকেল বা হেপাটাইটিস বি। আমরা আজকে যে সমস্ত আলাপ করব সেটা সংক্ষেপে বলি। আমরা হেপাটাইটিস কি ডিফাইন করব, ভাইরাল হেপাটাইটিস কি সেটা জানবো, আর লিভার সম্পর্কে জানবো, এবং হেপাটাইটিস বি ভাইরাস সম্পর্কে জানবো। দি স্কোপ অফ দ্য ডিজিজ, সাইন, সিমটম অ্যান্ড রিস্ক ফ্যাক্টর অ্যান্ড প্রিভেনশন। প্রিভেনশনের মধ্যে দুটাই আছে, আমাদের কিভাবে প্রিভেনশন করতে হবে এবং কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে। আমি এই সম্পর্কে যতটুকু পারি তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। What is hepatitis? Hepatitis means inflammation of the liver. Hepat means liver and itis means inflammation. Viral hepatitis means there is a specific virus that causes the liver to inflame. তোমরা একটা জিনিস জানো, এখানে দুটা জিনিস আছে, একটা হেপাটাইটিস বি আর একটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস। তাহলে ডিজিজটার নাম হচ্ছে হেপাটাইটিস বি, আর ভাইরাসের নাম যে পজিটিভ এজেন্ট তার নাম হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস। এটা সম্পর্কে তোমাদের কিন্তু ক্লিয়ার থাকতে হবে। এই হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে লিভারের যে ইনফ্লামেশন হয় তাকে, এই ডিজিজটাকে বলছে হেপাটাইটিস বি, আর ভাইরাসের নাম হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস। দি ওয়ার্ড হেপাটাইটিস মিনস ইনফ্লামেশন অফ দি লিভার, যেটা আগে বলা হয়েছে। আর হেপাটাইটিস বি ইজ এ ভাইরাস দ্যাট ইনফেক্টস দি লিভার অ্যান্ড কজেস দি সিরিসিস অফ ক্যান্সার। কারণ একবারে যদি এটা লিভারকে ইনফেক্ট করতে পারে তাহলে এটার লিভারের সব রুগী না, কিছু কিছু রুগীর সিরোসিস করতে পারে এবং লিভার ক্যান্সার করতে পারে। লিভার সম্পর্কে একটু, লিভার ইজ লোকেটেড ইন দ্য আপার রাইট কোয়াড্রেন্ট অফ দ্য অ্যাবডোমেন। অ্যাবডোমেনের আপার রাইট কোয়াড্রেন্টে থাকে। এটার কিছু ফাংশন বলা হচ্ছে যে ক্লিনস দি ব্লাড, রেগুলেটস হরমোন, হেল্পস উইথ ব্লাড ক্লটিং, প্রডিউস বাইল, প্রডিউস ইম্পর্টেন্ট প্রোটিনস, মেনটেন্স ব্লাড সুগার লেভেলস অ্যান্ড মাস মোর। দি লিভার ইজ ইসেনশিয়াল ফর লাইফ। তাহলে এটা তোমরা লিভার সম্পর্কে পড়েছো, তোমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে সব পড়েছো, লিভারের ফাংশন, অ্যানাটমি, এগুলো সবই পড়েছো। এখানে সংক্ষিপ্ত কয়েকটা কথা বলা আছে। ভাইরাল হেপাটাইটিস, এটা কিভাবে ট্রান্সমিশন হয়, মোড অফ ট্রান্সমিশন।
এক নম্বর হচ্ছে ফিকাল ওরাল ট্রান্সমিশন, সেক্সুয়াল ট্রান্সমিশন। এখানে ভাইরাস বলতে, ভাইরাল হেপাটাইটিস বলতে এখানে আমি সবকটাই একসাথে নিয়েছি। হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই, সব ভাইরাসেরই ট্রান্সমিশন এই পাঁচটা। এই পাঁচটা মোড অফ ট্রান্সমিশনের মধ্যে এই পাঁচটা। এটা হচ্ছে ফিকাল ওরাল ট্রান্সমিশন, সেক্সুয়াল ট্রান্সমিশন, ব্লাড টু ব্লাড, ভার্টিক্যাল অর হরিজেন্টাল, ভার্টিক্যাল অ্যান্ড হরিজেন্টাল, অ্যান্ড ওয়াটার বর্ন ট্রান্সমিশন। এই কয়টা। আর তোমরা জানো হেপাটাইটিস বি, সি এগুলো হচ্ছে সাধারণত সেক্সুয়াল ট্রান্সমিশন হয়, ব্লাড টু ব্লাড হয়, ভার্টিক্যাল হরিজেন্টাল হয়। এর ফিকাল ওরাল রুট ট্রান্সমিশন নাই এবং ওয়াটার বর্ন ট্রান্সমিশন হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি নাই। তিনটা মোড অফ ট্রান্সমিশন এখানে আছে। এই তিনটা হচ্ছে হেপাটাইটিস বি এবং সি এর ট্রান্সমিশন। হেপাটাইটিস বি ইনফেকশনের এপিডেমিওলজি কি? হেপাটাইটিস বি ইনফেকশন ইজ এ সিরিয়াস গ্লোবাল পাবলিক হেলথ প্রবলেম. It is estimated that at least 2 billion people, that is one third of the world's population, have been infected with hepatitis B. Approximately 340 million people, or about 6% of the world's population, are chronically infected with hepatitis B, with the higher rates of infection in Africa and Asia. আমরা এশিয়ার মধ্যে আছি, আফ্রিকা এবং এশিয়াতেই হেপাটাইটিস বি বেশি। Who should be tested for hepatitis B? কাদের এটা টেস্ট করা উচিত? Persons with liver disease, persons needing immunosuppressive or cancer chemotherapy, injectable drug users, persons who have received unsafe injections, men who have sex with men, persons with multiple sexual partners or history of sexually transmitted infection, family members, household contacts, and sex partners of a person with hepatitis B. এদেরকে হেপাটাইটিস বি পরীক্ষা করানো উচিত। Inmates of poor recreational facilities, dialysis patient, HCV or HIV infected individuals, pregnant female, infant born to females with chronic hepatitis B, blood or organ donors, and healthcare workers. তোমাদেরকে এই জিনিসটা কিন্তু একটু ভালো করে তোমাদের জানতে হবে। এইটা কিন্তু তোমাদেরকে জানতে হবে, মানে আমরা কাদের কাদের পরীক্ষাটা করব, হেপাটাইটিস বির কাদের টেস্ট করা আমাদের খুব জরুরি। এটার ভিতরে কিন্তু সব কটা দেওয়া আছে। এটা কিন্তু তোমাদেরকে একটু ভালো করে জানতে হবে। হ্যাঁ, এই জিনিসটা জানা দরকার বেশি। আমরা এই সমস্ত করার জন্য এই হেপাটাইটিস বি যা করলাম তার জন্য আমাদের কি কি করা উচিত? হোয়াট ক্যান উই ডু? আমরা কি করতে পারি? হেপাটাইটিস বি কে ম্যানেজমেন্ট, ট্রিটমেন্ট বা প্রিভেনশন যাই করো, আমাদেরকে কি কি করা উচিত? তিনটা জিনিস করা উচিত। গেট এডুকেটেড অ্যাবাউট হেপাটাইটিস বি, গেট টেস্টেড ফর হেপাটাইটিস বি, অ্যান্ড গেট প্রোটেক্টেড উইথ হেপাটাইটিস বি ভ্যাকসিন। আমাদের এই তিনটা জিনিস কিন্তু লাগবে হেপাটাইটিস বি ম্যানেজমেন্টের জন্য। এটার সাইন সিমটম কি? একটা হচ্ছে টায়ার্ডনেস, নশিয়া, মাসল ও জয়েন্ট পেন, ট্রাবল স্লিপিং, লস অফ অ্যাপিটাইট, ওয়েট লস, অ্যাবডোমিনাল পেন, ইচিং, ডিপ্রেশন অ্যান্ড ডার্ক ইউরিন। অ্যান্ড স্পেসিফিক সাইন সিমটম রিলেটেড টু লিভার কী কী থাকে? একটা হচ্ছে জন্ডিস, পেল স্টুল, ইচিং, ফ্যাটিং। আমরা যে মোড অফ ট্রান্সমিশন দেখলাম কিভাবে ডিজিজটা ছড়ায়, এর আলোকে আমরা এটার প্রিভেনশন কিভাবে করতে পারি। একটা প্রিভেনশনের ক্ষেত্রে প্রথম আছে নেভার শেয়ার ড্রাগ ইকুইপমেন্টস, স্ট্রস, নিডল, সিরিঞ্জ, কুকার, পাইপস, এটা শেয়ার করা যাবে না। নেভার শেয়ার টুথ ব্রাশেস, রেজর্স or any personal hygiene articles that have blood on them. Practice safer sex. Always make sure new and sterilized equipment is being used for tattooing and piercing. Do not touch dirty needles without proper equipment. ডার্টি নিডলকে তোমরা যারা মেডিকেল স্টুডেন্ট আছো এবং যারা ডাক্তার হবে, এই জিনিসটা তোমাদের জানা দরকার, কারণ এটার সম্মুখীন তোমাদের হতে হবে। আমরা ডার্টি নিডল প্রিকশন কিভাবে নেব? এক নম্বর, হ্যান্ডেল অনলি ইফ ইউ হ্যাভ প্রপার ইকুইপমেন্ট। যদি তোমার প্রপার ইকুইপমেন্ট থাকে তখনই তুমি হ্যান্ডেল করতে পারবে। যেমন ওয়ার পেয়ার অফ গ্লোভস অ্যান্ড পুট ইট ইন এ পাঞ্চার প্রুফ কন্টেনার। প্লেস নিডল ইন পাঞ্চার প্রুফ কন্টেনার। ডো নট টাচ নিডল with bare hands. Can dispose container in garbage, but better if it is taken to health clinic or needle exchange. At school, notify custodian, teacher, nurse or police liaison officers. এদেরকে জানাতে হবে।
একটা যদি নিডল প্রিক, তোমাদের কিন্তু এই কোশ্চেনটা প্রায় হয় যে আমরা কাজ করতে যে স্যার যদি একটা নিডল প্রিক হয় তাহলে আমরা কি করব। হেপাটাইটিস বি ভাইরাসের একটা রোগীর রক্তের আমাদের নিডল প্রিকের মাধ্যমে আমাদের শরীরে যদি আসে তাহলে আমরা কি করব। এই প্রশ্নের উত্তরটা এখানে দেওয়া আছে। ডো নট মিল্ক প্রিক সাইট, মানে ঘষাঘষি করা যাবে না, প্রিক সাইটে খুব ঘষাঘষি করা এটা যাবে না। ওয়াশ দ্য এরিয়া উইথ সপ অ্যান্ড ওয়াটার, সাবান পানিতে ধুয়ে দিতে হবে। গো টু নিয়ারেস্ট ইমার্জেন্সি ডিপার্টমেন্ট ফর অ্যাসেসমেন্ট অ্যান্ড ট্রিটমেন্ট। তিনটা কথা মনে রাখতে হবে। এটা হেপাটাইটিস বি এর একটা মরফোলজি দেওয়া আছে, যদি তোমাদের মনে রাখতে পারো রাখবে, না মনে রাখলেও হবে। এমবিবিএস স্টুডেন্টের জন্য এত ইয়ের দরকার নাই। হ্যাঁ, যদি মনে রাখতে পারো রাখবা, এটাও তাই। এইটা তোমাদের একটু মনে রাখতে হবে, এটার ভাইরাল অ্যান্টিজেন কি কি আছে এবং অ্যান্টিবডি কি আছে। কারণ এই একটা ভাইরাস যার অনেকগুলো 3টা অ্যান্টিজেন এবং 3টা অ্যান্টিবডি আছে। এই 3টা অ্যান্টিজেন অ্যান্টিবডি তোমাদের কিন্তু পরীক্ষায় প্রায় প্রায় সাইরা ধরবে, সুতরাং তোমরা এটা মনে রাখবা। ভাইরাল অ্যান্টিজেনের ভিতরে কি কি আছে? এইচবিএস এজি, এইচবিসি এজি, এইচবিই এজি, অ্যান্টি এইচবি স্টিক। এখন অ্যান্টিবডিগুলো অ্যান্টি এইচবিএস, অ্যান্টি এইচবিসি, অ্যান্টি এইচবিই। সহজ কিন্তু, হ্যাঁ, অ্যান্টিজেনের 3টা নাম জানেন, অ্যান্টিবডির 3টা নাম জানা যায়। এইচবিএস এজি ইজ অ্যান্টিজেনিক্যালি কমপ্লেক্স। আমরা টাইপ করি কেমন করে হেপাটাইটিস বি, এটা যদি তোমরা মনে রাখতে পারো রাখবে, না মনে রাখতে পারলেও তোমাদের কোনো অসুবিধা নেই। একটা সেরোটাইপ 4টা আর জেনোটাইপ হচ্ছে এ টু এইচ। এটা মনে রাখলে রাখবে, না রাখলে না রাখবে। এটাও দরকার নাই তোমাদের, এত এত দরকার নাই। ভাইরাল রিপ্লিকেশন এত কিছু তোমাদের দরকার নাই, এটা তোমাদের লাগবে। এপিডেমিওলজি এইটা তোমাদের লাগবে। এটা কেসের রিজার্ভার কে? কেসেস অ্যান্ড ক্যারিয়ার্স, এটা মনে রাখবা। রিজার্ভার অফ ইনফেকশন কে? একটা হচ্ছে কেস অ্যান্ড ক্যারিয়ার। কেস অ্যান্ড ক্যারিয়ার কিন্তু একই রকম ব্যাপার। কেস মানে যাদের অ্যাক্টিভ ডিজিজ আছে, আর ক্যারিয়ার যাদের অ্যাক্টিভ ডিজিজ নাই, তারা শুধু বহন করছে এবং অন্যকে ট্রান্সমিট করে, ইনফেক্ট করে, এদেরকে ক্যারিয়ার বলে। আর কেস হচ্ছে যারা অ্যাক্টিভ ডিজিজ আছে। এর প্রিভ্যালেন্স কিরকম? লো ইন্ডিমিউনিটি, যেটি 2%-এর নিচে যদি থাকে তাকে এটা বলা হচ্ছে লো ইন্ডিমিউনিটি। এটা নেপাল শ্রীলঙ্কাতে আছে। আর আমরা পড়েছি ইন্টারমিডিয়েট ইন্ডিমিউনিটি, তার মানে এটা হচ্ছে 2 to 8%-এর মধ্যে। কে কে আছে? বাংলাদেশ, ইন্ডিয়া, ভুটান, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, এটা তার সবাই ইন্টারমিডিয়েট ইন্ডিমিউনিটির মধ্যে আছে। 2 বিলিয়ন পিপল হ্যাভ বিন ইনফেক্টেড, 1 out of 3। মানে হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে যদি 6 বিলিয়ন মানুষ ধরা হয়, তাহলে মনে রাখবে 2 বিলিয়ন মানুষই এটা হেপাটাইটিস বি ভাইরাসের ইনফেকশন আছে, 1/3 অফ দি পপুলেশন। আর 340 মিলিয়ন পিপল আর ক্রনিক্যালি ইনফেক্টেড, তারা ক্রনিকভাবে ইনফেকশন আছে। আর এস্টিমেটেড 6 লাখ পিপল ডাই ইচ ইয়ার ফ্রম হেপাটাইটিস বি অ্যান্ড ইটস কমপ্লিকেশন। তাই এতগুলো মানুষ মারা যায়। বাংলাদেশের প্রেক্ষাপটটি কি? দি অ্যাভারেজ এস্টিমেটেড ক্যারিয়ার রেট অফ হেপাটাইটিস বি ভাইরাস is 2 to 6%. বাংলাদেশে 2 to 6%. An approximate total of 10 million hepatitis B and hepatitis C carrier, প্রায় 1 কোটি মানুষ এটা ক্যারিয়ার হিসেবে বাংলাদেশে আছে। সেকেন্ড মোস্ট কমন কজ অফ অ্যাকুট হেপাটাইটিস আফটার হেপাটাইটিস ই ভাইরাস। হেপাটাইটিস ই ভাইরাসে বেশি অ্যাকুট হেপাটাইটিস হয়, তারপরে হেপাটাইটিস বি ভাইরাস হয়। এজের সাথে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা একটু জেনে রাখতে পারলে বা যদি মনে রাখতে পারো ভালো। এটা হচ্ছে যে 1% পেরিন্যাটাল অ্যাকুট ইনফেকশন, এখানে অ্যাকুট এবং ক্রনিক করা আছে। আমি এখন যেটা বলছি সেটা হচ্ছে অ্যাকুট ইনফেকশন পেরিন্যাটাল 1% মাত্র হয়, 10% আর্লি চাইল্ডহুডে হয়, আর 30% লেট চাইল্ডহুডে হয়। আর ক্রনিক ইনফেকশনটা ঠিক এটা রিভার্স। এই জন্য এটা একটু জেনে রাখা দরকার। যাদের ধরো 20 বছর, 25 বছর, 50 বছর বয়সে এসে হেপাটাইটিস বি ভাইরাস ধরা পড়ে, তাদের বেশিরভাগই হচ্ছে চাইল্ডহুড ইনফেকশন ছিল, তাদের জন্মের সময় ইনফেকশনটা তারা বহন করছে। কারণ এই সময় বডির ইমিউনিটিটা কম থাকে। যে কোনো ভাইরাস দ্বারা যদি বাচ্চা ইনফেক্ট হয়, তাহলে এটার বডি ইমিউনিটি কম থাকার জন্য এটা ক্রনিক ক্যারিয়ার স্টেজে চলে যায়। তো পেরিনেটালে ক্রনিক ইনফেকশনের রেট কত? 80 to 90%, মানে অনেক। আর আর্লি চাইল্ডহুডে 30%, লেট চাইল্ডহুডে 5%। যদি মনে রাখতে পারো মনে রাখো, কষ্ট করে মনে রাখার দরকার। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনটা কি? ইনকিউবেশন পিরিয়ড 30 to 180 days,
it is indistinguishable from other hepatitis virus. মানে ক্লিনিক্যাল সাইন সিমটম দেখে কিন্তু হেপাটাইটিস এ ভাইরাস, ই ভাইরাস, ডি ভাইরাস, সি ভাইরাসের থেকে কিন্তু পার্থক্য করা যাবে না। প্রি একটিরিক ফেজ আছে, নশিয়া ভমিটিং হয়, একটিরিক ফেজে জন্ডিস হয়, আর হেপাটিক কমপ্লিকেশনস থাকতে পারে। একটা কি ফালমিনেট হেপাটাইটিস, সিরোসিস, হেপাটোসেলুলার কার্সিনোমা। তোমরা ফালমিনেট হেপাটাইটিস সম্পর্কে জানো যে হেপাটাইটিস হয়েছে এবং এটা সেন্ট্রাল নার্ভাস ব্রেনকে অ্যাফেক্ট করেছে। মানে হেপাটাইটিসের সাথে যদি ইনকেফালোপ্যাথি থাকে তাহলে এটাকে আমরা ফালমিনেট হেপাটাইটিস, এটা মনে রাখার দরকার নাই। আমরা এখন হেপাটাইটিস বি ভাইরাসের কালেকশন কিভাবে করি, ট্রান্সপোর্ট অ্যান্ড স্টোরেজ অফ স্পেসিমেন কিভাবে করি একটু জানিয়ে রাখো, মনে রাখার চেষ্টা করো। এটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন ইজ ডায়াগনোসড বাই সেরোলজিক্যাল মলিকুলার মেথডস ইউজিং সেরাম অ্যান্ড প্লাজমা। আমরা সেরাম এবং প্লাজমা ইউজ করি। In general, hepatitis B antigen and antibodies are stable at room temperature for several hours to days. এটা একটু ইম্পর্টেন্ট, মনে রেখো। Can be stored at 4 degrees Celsius for months and can be frozen at 20 degrees Celsius to minus 70 degrees Celsius for many years. তার মানে এটা অনেক বছর ধরে রাখা যায়। ল্যাব ডায়াগনোসিস আমরা কি করি? আমরা HbS-Ag লেভেল দেখি। HbS-Ag লেভেলটা আমরা কখন দেখি? appears in 1 to 12 weeks of infection. ইনফেকশন হওয়ার 1 থেকে 12 সপ্তাহের মধ্যে ব্লাডে HbS-Ag চলে আসে। Presence indicates onset of infectivity. Becomes undetectable 1 to 2 months after jaundice. Used to calculate prevalence. হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস বি তোমরা আমি আগে বলেছি যে 3টা অ্যান্টিজেন আছে এবং 3টা অ্যান্টিবডি আছে। আমরা এখন এটা অ্যান্টিজেনটা দেখছি। হ্যাঁ, যেমন আমরা আগে দেখেছি HbS-Ag, এটা একটা অ্যান্টিজেন। এটা দ্বারাই কিন্তু ডায়াগনোসিসটা হয় প্রথমে, এটাই হচ্ছে অ্যাপ্রুভ। আমরা এটা দ্বারাই এই ব্লাডে এটা দেখেই কিন্তু আমরা প্রেজেন্স অর অ্যাবসেন্ট দেখেই কিন্তু আমরা ডায়াগনোসিসটা করি। তারপর আছে কি HbEAg। HbEAg অ্যাপিয়ার শর্টলি আফটার অ্যাপিয়ারেন্স অফ HbS, মানে HbS-Ag অ্যাপিয়ার করার অল্প কিছুদিন পরেই, শর্ট পিরিয়ড পরেই হেপাটাইটিস HbEAg অ্যাপিয়ার করে। এবং ডিএনএ, তোমরা জানো এটা একটা ডিএনএ ভাইরাস। এই ডিএনএ কখন অ্যাপিয়ার করে? ডিএনএটা অ্যাপিয়ার করে HbS-Ag অ্যাপিয়ার হওয়ার শর্টলি বিফোর। একটা হচ্ছে সবার আগে ইনফেকশন হওয়ার সবার আগে আমরা যদি ব্লাড এক্সামিনেশন করি তাহলে ডিএনএ পজিটিভ পাবো, HBV ডিএনএ। তারপরে আমরা পজিটিভ পাবো HbS-Ag, তারপরে আমরা পজিটিভ পাবো HbEAg। এটা ধারাবাহিকতা আছে। যদি মনে রাখতে পারো রাখবা, কিন্তু HbS-Agটাকে মনে রাখতেই হবে তোমাদের, এটা মনে রাখতে। HbEAg দ্বারা আমরা কি বুঝি? এটা মার্কার্স অফ অ্যাক্টিভ ভাইরাল রিপ্লিকেশন অ্যান্ড হাই ভাইরাল ইনফেক্টিভিটি। এটা and they cannot differentiate stages. আচ্ছা, এটা মনে রাখবে, যদি HbEAg এবং ডিএনএ পজিটিভ পাই তাহলে দুটো জিনিস, একটা ভাইরাল রিপ্লিকেশন অ্যাক্টিভ আছে এবং হাই ভাইরাল ইনফেক্টিভিটি আছে, দুটো জিনিস। এটাও একটা অ্যান্টিজেন, এটা হচ্ছে সেক্রেটারি নয়, এটা ব্লাডে আসে না, এটা হেপাটোসাইটসে দেখতে হবে, ইমিউনোফ্লুরেন্সের টেস্ট করে এটা হেপাটোসাইটস। এটা হচ্ছে অ্যান্টিবডি, appears in late stage and remains positive indefinitely. ও একটা মনে হয় বাদ পড়ে গেছে। আচ্ছা, এই যেটা appears 1 to 2 weeks after HbS-Ag, anti-HbC IgM, and lasts for 3 to 6 months. Indicates acute infection. এটা IgM যেহেতু এটা acute infection কে ইন্ডিকেট করে। অ্যান্টিবডি G, anti-HbC IgG। যেটা মানে বুঝবে যে এটা ক্রনিক ইনফেকশন হলে, মানে এটা লং লাস্টিং হবে। appears in late stage and remains positive indefinitely. ক্রনিক স্টেজ, ক্যারিয়ার স্টেজ অ্যান্ড রিকভারি। এটাকে 3টা জিনিস বোঝায়, একটা হচ্ছে ক্রনিক স্টেজ, ক্যারিয়ার স্টেজ, রিকভারি স্টেজ। আবার এটারও আরেকটা পরীক্ষা টোটাল অ্যান্টি HbC, একই রকম। নেগেটিভ ইন্ডিকেটস দ্যাট এ পারসন হ্যাজ নট বিন ইনফেক্টেড উইথ হেপাটাইটিস বি ভাইরাস। ইন্ডিকেট অ্যাকিউট ইনফেকশন যদি হয় তাহলে বি ভাইরাস পজিটিভ থাকবে এবং টোটাল অ্যান্টি HbC পজিটিভ থাকবে। এটা আবার একটা অ্যান্টিবডি, তোমরা যে অ্যান্টিজেন দেখেছো HbE, সেই অ্যান্টিজেনের অ্যান্টিবডি হচ্ছে অ্যান্টি HbE। এটা কি মিন করে? অ্যাপিয়ার আফটার ক্লিয়ারেন্স অফ HbEAg। এটা ক্লিয়ার হওয়ার পরে এটা অ্যাপিয়ার করে। ইন্ডিকেটস ডিমিনিশড রিপ্লিকেশন অ্যান্ড ডিক্রিসড ইনফেক্টিভিটি। এটা অ্যান্টিবডি, এটা একটু খুব ভালো করে দেখবা। অ্যান্টি HbS, এটা
আমরা খুব হট সমস্যা করি এবং এটার ব্যবহার অনেক বেশি। অ্যাপিয়ার্স আফটার ক্লিয়ারেন্স অফ এইচবিএস এজি and remains indefinitely, indicates recovery, immunity and non-infectivity. মার্কার অফ হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন, হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন করার পরে আমরা যে মার্কার দেখি সেটা হচ্ছে এটা একটা মার্কার, এবং এই মার্কারটা যদি পজিটিভ থাকে তাহলে আমরা কি মনে করি, এটা যদি বি ভাইরাসের ইনফেকশন হয় তাহলে আমরা মনে করবো এটা রিকভারি হয়েছে, ইমিউনিটি তৈরি হয়েছে এবং কোনো ইনফেকশাস নয়। এটা আমাদের ডিটেকশন মেথড কি কি আছে, কীভাবে আমরা ডিটেক্ট করতে পারি। ডিটেকশন মেথডের মধ্যে কয়েকটা মেথড আছে, একটা হচ্ছে অ্যান্টিজেনিক, মলিকুলার, সেরোলজিক্যাল, আদার্সের মধ্যে বায়োকেমিক্যাল, মাইক্রোস্কোপি অ্যান্ড কালচার। মাইক্রোস্কোপি এবং কালচার করে আমরা কি পাই, মাইক্রোস্কোপিক ডিটেকশন অফ হেপাটাইটিস বি ডাজ নট প্লে স্পেসিফিক রোল ইন ডায়াগনস্টিক ডিজিজ। তার মানে তোমরা বুঝবে মাইক্রোস্কোপি এবং কালচার করে আমরা সাধারণত হেপাটাইটিস বি ভাইরাস ডায়াগনোসিস করি না। আমরা হেপাটাইটিস বি ভাইরাস এই দুটা দিয়ে ডায়াগনোসিস করি না, তবে ডায়াগনোসিস করা যায়, এটা রিসার্চ পারপাসে, এটা আমাদের জন্য দরকার না, আমাদের ক্লিনিক্যাল পারপাসের জন্য এটা দরকার। অ্যান্টিজেন ডিটেকশন, অ্যান্টিজেন ডিটেকশনের মধ্যে তোমরা জানো যে এইচবিএস এজি আছে, এইচবিই এজি আছে, এইচবিসি এজি আছে। তাহলে অ্যান্টিজেন ডিটেকশনের মধ্যে দুটো অ্যান্টিজেন সেক্রেটরি, মানে এটা ব্লাডে যায়, একটা হচ্ছে এইচবিএস এজি এবং এইচবিই এজি, এই দুটোই মাত্র ব্লাডে যায়। আর একটা অ্যান্টিজেন আছে এইচবিসি এজি, এটা আমরা ব্লাডে যায় না, বা ব্লাডে যায় না এবং ব্লাডে আমরা এটা পরীক্ষা করি না। তো এই মার্কার অফ অ্যাক্টিভ ভাইরাল ইনফেকশন ইজ দি ডিটেকশন অফ, এই জন্য বলা হয়েছে ডিটেকশন অফ এইচবিএস এজি and or HBeAg during primary infection and during chronic hepatitis B virus infection। তাহলে তোমরা মনে রাখো যে অ্যাকুইট এবং ক্রনিক ভাইরাল বি ভাইরাল ইনফেকশনের জন্য আমরা দুটো অ্যান্টিজেন দেখি, এটা হচ্ছে HBsAg and or অথবা HBeAg, এটা দেখি। এটার মেথড কি কি, ইলাইজা, ইমিউনোক্রোমাটোগ্রাফিক টেস্ট, এনজাইম ইমিউনো আছে, রেডিও ইমিউনো আছে, এটা হচ্ছে টেস্টের নাম, বুঝছো, এটা টেস্টের মেথড আমরা কি কি মেথডে করি। কিন্তু আমাদের অ্যান্টিজেন ডিটেকশনের জন্য বা এই হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন আছে কিনা এটা পরীক্ষা করার জন্য প্রথম আমাদের দরকার যেটা, সেটা হচ্ছে এইচবিএসএজি। এটা থেকে আমরা করি, ডিসিশন নেই যে হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন কি। এই যে এইচবিএসএজি সম্পর্কে বলেছে, এটা সম্পর্কে তুমি একটা লাইন শুধু জেনে রাখো, এটা অ্যাপ্রুভড বাই এফডিএ ফর ডায়াগনস্টিক ইউজ অনলি, এটাই এফডিএ অ্যাপ্রুভড। আমরা যদি বলি যে হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন ডায়াগনোসিসের জন্য আমরা কোন টেস্টটা করব, তাহলে একটা টেস্টেরই নাম বলতে হবে তোমাদেরকে, সেটা হচ্ছে এইচবিএসএজি, একটাই মনে রাখো। এই টেস্ট দ্বারাই আমরা হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন ডায়াগনোসিস করি। নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ, এটাও আমরা করতে পারি, এটা সেন্সিটিভিটি অনেক বেশি। আমাদের দেশে যে এটা খুব বেশি হরহামেশাই হয় না, এই জন্য যে এটার অনেক টেস্টের কস্ট অনেক বেশি, এটা তোমাদের অত জানা দরকার নাই। জেনোটাইপিং এটাও জানা দরকার নাই। বায়োকেমিস্ট্রিটা তোমাদের জানা দরকার আছে। লিভার ফাংশন টেস্ট, বায়োকেমিস্ট্রি মানে লিভার ফাংশন টেস্টগুলো আমরা করি। কি কি করি, সেরাম ট্রান্স অ্যামাইনেজ, এএলটি এবং এএসটি, ডাইরেক্ট অ্যান্ড টোটাল বিলিরুবিন, আমরা বিলিরুবিন দেখি, সেরাম বিলিরুবিন, সেরাম অ্যালবুমিন দেখি এবং টোটাল প্রোটিন দেখি, প্রথম বিন টাইম দেখি, আলফা ফিটো প্রোটিন লেভেল দেখি। এই কটা লিভার ফাংশন টেস্ট আমরা করি, এটা ইসেনশিয়াল করতে হবে। ইভ্যালুয়েশন, ইন্টারপ্রিটেশন অ্যান্ড রিপোর্টিং অফ রেজাল্টস, আমরা কিভাবে ইভ্যালুয়েশন করব, ইন্টারপ্রিটেশন, রিপোর্টিং করব, এইটুকু একটু জানবা। এটা কি তোমাদের জন্য কঠিন হয় কিনা সেটাই আমি মনে করছি। তোমরা একটা জিনিস দেখো, এখানে কয়েকটা কথা লেখা আছে, একটা হচ্ছে সাসেপ্টেবল, আর্লি ইনকিউবেশন, লেট ইনকিউবেশন, অ্যাকুট ইনফেকশন, রিসেন্ট ইনফেকশন। যদি তোমরা মনে রাখতে পারো ভালো, কারণ একটা টেবিলে কিন্তু তোমাদের সব কিছু কিন্তু বলে দেওয়া আছে কিভাবে মনে রাখতে হবে। আমরা এক নম্বর দেখো সাসেপ্টেবল, আমরা কাউকেই সাসেপ্টেবল মনে করতে পারি না। সাসেপ্টেবল পেশেন্ট হলে সবগুলানি কিন্তু নেগেটিভ হইতে পারে। সুতরাং যদি আমরা ব্লাড টেস্ট করে একটা পজিটিভ পাই, এখানে যেমন বলা আছে আর্লি ইনকিউবেশন পিরিয়ড, সবার আগে তোমাদেরকে আগে লেকচারের প্রথম অংশে বললাম, সবার আগে যদি ইনফেকশন হয় কি আসে, ডিএনএ।
এই ডিএনএ যদি পজিটিভ পাই সবার আগে আমরা বলে দিতে পারবো যে এটা বি ভাইরাস পজিটিভ আছে। কিন্তু ডিএনএ যেহেতু কস্ট অনেক বেশি, আমরা এটা করতে পারি না, আমাদের দেশে অ্যাভেলেবল নয়, সুতরাং আমরা করি কি এইচবিএসএসি, এবং এটাই হচ্ছে এফডি অ্যাপ্রুভ টেস্ট। এটা সারা পৃথিবীতে এই প্রথম টেস্টটা আমরা করি, বিশেষ করে আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এই টেস্টটাই করি এইচবিএসএসি। এটা লেট ইনকিউবেশন পিরিয়ডে পজিটিভ হয়। দেখো এইচবিএসএসি। আর অ্যাকুট ইনফেকশনের ক্ষেত্রে দেখো এইচবিএসএসি, এইচবিইএসি, অ্যান্টি এইচবিসি, আইজিএ এবং ডিএন, চারটা জিনিস দেওয়া আছে, এই চারটা জিনিস পজিটিভ। এখানে অ্যাকুট ইনফেকশন এবং রিসেন্ট ইনফেকশন দুটো জিনিস বলা হয়েছে, এর ভিতরে কিছু পার্থক্য আছে। অ্যাকুট ইনফেকশন মানে যে রোগীটার এখনই মাত্র ইনফেকশন হয়েছে, যে রোগীটা সাইন সিম্পটম নিয়ে আসছে। আর রিসেন্ট ইনফেকশন ধরো এই 15 দিন বা 20 দিন বা 1 মাস আগে ইনফেকশনটা হয়েছে, এটা হচ্ছে রিসেন্ট ইনফেকশন বলেছে। কাছাকাছি জিনিস আর কি, অ্যাকিউট আর রিসেন্টটা কাছাকাছি জিনিস। তো এইগুলার হচ্ছে পজিটিভ থাকবে, যদি মনে রাখতে পারো মনে রাখিও, আর যদি মনে রাখতে না পারো তাহলে কষ্ট করে মনে রাখার দরকার নাই। তোমরা একটাই জিনিস মনে রাখবা যে এইচবিএসএজি, এইচবিভি ডিএনএ, এই কথাটা মনে রাখবা। আর এইচবিইএজি সম্পর্ক বলতে আমরা কি বুঝি, এটা কখন হয়। এইচবিএসএজি আমাদের একটা সারফেস মার্কার, যেটা দিয়ে আমরা হেপাটাইটিস বি ভাইরাস ডায়াগনোসিস করি। এইচবিইএজি এটাও একটা হেপাটাইটিস বি ভাইরাস অ্যান্টিজেন, যেটা যদি প্রেজেন্ট থাকে তাহলে আমরা মনে করি ইনফেক্টিভিটি খুব বেশি আছে, হাই ইনফেক্টিভিটি। আর এইচবিসিএজি এই অ্যান্টিজেনটা ব্লাডে আসে না, এটা লিভারেই থাকে। লিভার হেপাটোসাইটস আমরা ইমিউনোফ্লোরেসেন্স টেস্ট করলেই মাত্র এটা পেতে পারি। আর ডিএনএ লেভেলটা সবার আগে চলে আসবে ব্লাডে, আমরা এটা অ্যাকিউট ইনফেকশনেও পাই এবং ক্রনিক ইনফেকশনে এটা পাই, পজিটিভ পাই। ট্রিটমেন্ট কি? 90% of previously healthy person recover and treatment is not required. যদি একটা অ্যাকুইট ইনফেকশন হয় তাহলে মনে করো স্পন্টেনিয়াস রিকভারি হয় 90% পেশেন্টের, মাত্র 10%-এর ট্রিটমেন্ট লাগে। বেশিরভাগ পেশেন্টের ট্রিটমেন্ট লাগে না, এটা স্পন্টেনিয়াস রিমিশন হয়ে যায় 1 মাসের ভিতরে, 1 মাস বা 1.5 মাসের ভিতরে। এটা ইনকিউবেশন পিরিয়ড যেটা দেওয়া আছে তোমরা দেখেছো, এর ভিতরে এটা রিকভারি হয়ে যায়। ইন্ডিকেটেড ট্রিটমেন্ট, ওটা মানে ট্রিটমেন্ট ইন্ডিকেটেড ইন ফালমিনেট হেপাটাইটিস অ্যান্ড সিভিয়ার ক্রনিক হেপাটাইটিস। তোমরা জানো এই রোগের যে আমরা সাধারণত রোগী পাই, এগুলো হচ্ছে ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাসের পেশেন্ট। এই ক্রনিক্যালি যখন ইনফেকশনটা থেকে যায় তখনই আমাদের এটা ইস্যু আছে। যেমন দেশের বাইরে যাওয়ার জন্য, যেমন একটা সিরোসিসের পেশেন্ট যদি আসে তাহলে তাদেরকে আমরা আগে পরীক্ষা করি বি ভাইরাস আছে কিনা, সি ভাইরাস আছে কিনা। তারপরে যে কোনো স্ক্রিনিং টেস্টের জন্য, যে আমাদের ছাত্রছাত্রী ধরে ধরে আপামর জনসাধারণের যে টেস্টটা করতে হয় সেটা আমরা বি ভাইরাস, এইচবিএসএজি দেখে করি। যদি কোনো পেশেন্টের আমরা পজিটিভ পাই তাহলে তার পরিবারের হিস্ট্রি নেই, পরিবারের সবার করার পরে আমাদেরকে চিকিৎসাটা করতে হয়। চিকিৎসার ভিতরে আমাদের 2 রকম চিকিৎসা আছে, একটা হচ্ছে ইনজেকশন ট্রিটমেন্ট, এটাকে ইন্টারফেরন ইনজেকশন বলে, আর হচ্ছে ওরাল ড্রাগ। ওরাল ড্রাগের মধ্যে 2 ধরনের ড্রাগ আছে, নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইড অ্যানালগস। এই ড্রাগগুলোর নাম প্রায়শই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে কি কি ড্রাগ আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল, সেটা ড্রাগগুলোর নাম জানো। একটা হচ্ছে লামিভিডিন, অ্যাডিফোভির, এন্টাকাভির, টেলবিভুডিন অ্যান্ড টেনিফোভির। এই 5টা ড্রাগের তোমাদেরকে নাম জানতে হবে। আমাদের সবচেয়ে বেশি ইউজড ড্রাগ বাংলাদেশে এখন আমরা বেশি ইউজ করি যে ড্রাগ, সেটা হচ্ছে এন্টাকাভির অ্যান্ড টেনিফোভির। এই 2টা ড্রাগ আমরা বেশি ইউজ করি। লামিভিডিন, অ্যাডিফোভির আমরা আগে ইউজ করতাম, কিন্তু বর্তমান সময়ে আমরা এন্টাকাভির অ্যান্ড টেনিফোভির ড্রাগটা ইউজ করি। এটা প্রোফাইল্যাক্সিস আছে, হেপাটাইটিস বি ভাইরাসের প্রোফাইল্যাক্সিস আছে, যেমন চিকিৎসাও আছে, এটা প্রতিরোধের ব্যবস্থা আছে। এটা একটা ভ্যাকসিন পাওয়া যায়, তোমরা জানো এই ভ্যাকসিনটা হচ্ছে রিকম্বিনেন্ট ভ্যাকসিন। এই ভ্যাকসিনের রুট হচ্ছে আমরা ইন্ট্রামাসকুলার দিই, মাংসে দিই। ডোজ হচ্ছে 10 to 20 মাইক্রোগ্রাম পার কেজি। আর এই ইনজেকশনটা, ভ্যাকসিনটা আমরা কিভাবে দিই তোমরা সবাই জানো, আবার এটা রিপিটেশন করি। 2 রকম শিডিউল আছে, একটা হচ্ছে 016, অর্থাৎ যে ইনজেকশনটা যে টাইমে দেবো সেটাকে 0 বলছি, তার 1 মাস পরে একটা এবং 6 মাস পরে একটা। অথবা 0, 1, 2 and 12 মান্থস, মানে 4টা ইনজেকশন দিব। 0টা হচ্ছে শুরু,
তারপরে 1 মাস পরে একটা, তার 1 মাস পরে একটা, 0, 1, 2, এবং 12 মাসে একটা, এইটা করতে পারি। মার্কার অফ প্রোটেকশন, আমাদের ভ্যাকসিনেশনটা কি সাকসেসফুল হলো কি হলো না এটা দেখার জন্য আমাদের কি দেখতে হবে, অ্যান্টি এইচবিএস টাইটার। অ্যান্টি এইচবিএস টাইটার যদি মোর দ্যান 10 ইন্টারন্যাশনাল ইউনিট পার এমএল থাকে, তাহলে আমরা মনে করি এটা আমাদের ভ্যাকসিনটা সাকসেসফুল হয়েছে। এই ভ্যাকসিনটা এখন অ্যাভেলেবল আছে, বাংলাদেশেও তৈরি হয়, বিদেশ থেকেও আমরা নিয়ে আসতে পারি। এই ভ্যাকসিনটাকে আমরা প্রত্যেকের জন্য, যেমন ইপিআই শিডিউলে কিন্তু আছে এই ভ্যাকসিন, আমাদের বাংলাদেশে যে সমস্ত বাচ্চারা জন্মগ্রহণ করবে তারা প্রত্যেকেই পাবে। আর তাছাড়াও যে সমস্ত মানুষের মধ্যে কোনো পরিবারে যদি একজনের ভাইরাস পজিটিভ হয়, তাহলে আমরা পরিবারে তার আত্মীয় স্বজন সবাইকে ভাইরাসের স্ক্রিনিংটা করাই। যদি কারো নেগেটিভ থাকে তাহলে এই ভ্যাকসিনটা আমরা দিতে পারি। একটা জিনিস মনে রাখবা, যদি কোনো পজিটিভ পেশেন্ট পাওয়া যায়, এইচবিএসএজি পজিটিভ আছে, ক্রনিক্যালি ইনফেক্টেড আছে, বা অ্যাকুইট ইনফেকশন হয়েছে, এই সমস্ত পেশেন্টকে কোনো সময় আমরা ভ্যাকসিন দেই না। ভ্যাকসিন শুধুমাত্র যারা হেপাটাইটিস বি ভাইরাস নেগেটিভ তাদের জন্য। হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ অ্যাকিউট বা ক্রনিক যেটাই হোক, আমরা এই ভ্যাকসিন দিব না। যদি অতীতে কোনো একটা মানুষের হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ ছিল 20 বছর আগে, তাহলে সেই মানুষটার আমরা ভ্যাকসিন দিব কি না, এটা কিন্তু একটা কোশ্চেন। তাহলে এটাকে তোমরা একটু ভালো করে মনে রাখবা, যদি একবার ইনফেকশন হয়ে যায় তাহলে এই মানুষটার আর ভ্যাকসিন দিতে হবে না। কারণ তার শরীরে তোমরা এই আমি এই লেকচারের প্রথম অংশে বলেছি যে একবার ইনফেকশন হয়ে গেলে তার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। অ্যান্টিবডিটার নাম হচ্ছে অ্যান্টি এইচবিএস, এই অ্যান্টিবডিটা তৈরি হয়। তো সুতরাং যদি আমরা কাউকে ভ্যাকসিন দিতে যাই, তাহলে আমাদের আগে এইচবিএস এজি দেখে নেই, অথবা অ্যান্টি এইচবিসি। তোমরা জানো, যদি কোনো একটা মানুষের তার সারা জীবনের লাইফ টাইমে যদি হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ হয়ে থাকে বা হেপাটাইটিস বি ভাইরাসের ইনফেকশন হয়ে থাকে, তাহলে একটা মার্কার যদি আমরা করি, তাহলে আমরা জানতে পারবো তার প্রিভিয়াস ইনফেকশন ছিল, এবং সেটাই হচ্ছে অ্যান্টি এইচবিসি এজি। মনে রেখো, অ্যান্টি এইচবিসি এজি যদি কারো পজিটিভ থাকে কোনো একটা মানুষের, তাহলে মনে রাখতে হবে যে এই মানুষটার বি ভাইরাস ইনফেকশন হয়েছিল। এটা অ্যাকিউট হোক, ক্রনিক হোক, যেভাবেই হোক, এটা তার ইনফেকশন হয়েছে। এবং এই সমস্ত মানুষের কিন্তু আমরা সাধারণত ভ্যাকসিন দেই না। এদের হচ্ছে প্রিভেনশন না, এদের হচ্ছে ম্যানেজমেন্ট, ট্রিটমেন্ট। এদেরকে ফলো আপে রাখতে হবে এবং ট্রিটমেন্ট করতে হবে। বুস্টার ডোজের কথা বলা হচ্ছে। বুস্টার ডোজ সাধারণত আমরা 5 বছর পরে ফর হাই রিস্ক গ্রুপ পেশেন্ট অর অ্যান্টিবডি টাইটার ফল বিলো 10 ইন্টারন্যাশনাল ইউনিট পার এমএল। তোমরা একটা জিনিস দেখেছো যে আমরা অ্যান্টিবডি টাইটার লেভেল করতে পারি। অ্যান্টিবডি টাইটার লেভেল যদি 10-এর নিচে নামে, তাহলে তাদেরকে আমি বুস্টার ডোজ দিব। আর 10 থেকে 100-এর মধ্যে যদি থাকে, আমরা বুস্টার ডোজ দিই না। 100-এর উপরে তো তবে আর একটা হিসাব আছে, তোমরা এই জিনিসটা মনে রাখো। সাধারণত যদি টাইটার ভালো থাকে, অর্থাৎ 100 ইউনিট পার এমএল এর উপরে থাকে, তাহলে এটাকে আমরা বলছি যে টাইটারটা গুড আছে, ভালো আছে, এর কোনো ভ্যাকসিনেশনের দরকার নেই। যদি 10 থেকে 100-এর মধ্যে থাকে, তাহলে আমরা একটা বুস্টার ডোজ দিই। আর যদি 10-এর নিচে থাকে, তাহলে আমাদেরকে, যদি ভ্যাকসিনেশন করাও থাকে, তাহলে এই পেশেন্টটা রিভ্যাকসিনেশন। আমরা প্যাসিভ ইমিউনাইজেশন করি। প্যাসিভ ইমিউনাইজেশনটা সাধারণত আমাদের দেশে এখন সবচেয়ে বেশি দরকার হয় হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ মাদারের যখন চাইল্ড বার্থ হয়, বাচ্চা জন্মগ্রহণ করে। হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ মাদারের চাইল্ড বার্থের জন্য এই ভ্যাকসিনটা, প্যাসিভ ইমিউনাইজেশনটা খুব দরকার। আমরা সাধারণত এই ভ্যাকসিনটা কখন দেই? 6 থেকে 48 ঘন্টার মধ্যে, অর্থাৎ চাইল্ড বার্থে 6 থেকে 48 ঘন্টার মধ্যে আমরা দিই। এটার একটা ডোজ আছে, ডোজ হচ্ছে 0.05 থেকে 0.07 ml পার কেজি বডি ওয়েট। 2 ডোজেস 3 ডেজ অ্যাপার্ট। অথবা ওই যে আর একটা কোশ্চেন যে ছিল, যে একটা হেপাটাইটিস বি ভাইরাসের প্যাশেন্টের ব্লাডের পিক হয়েছে, তাহলে আমরা কি করব? তাহলে কিন্তু এটা ইমিউনোগ্লোবিন একটা ট্রিটমেন্ট আছে। থ্যাংক ইউ অল। তো এখানে কি আমার কোনো স্টুডেন্ট কি আমার সাথে এখন কনভারসেশন করতে পারবা? আমার আরেকটা ছোট ভিডিও ছিল, এটা কি তোমাদেরকে দেখানো যাবে কিনা, হেপাটাইটিস বি ভাইরাস?
স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনার ল্যাপটপে আপনি একটু ক্লিক করলেই ওই ভিডিওটা আসতে পারে। ও শেয়ার স্ক্রিনটা স্টপ করে দিয়ে স্টপ শেয়ার স্ক্রিন দিয়ে ভিডিওটাকে ওই শেয়ার স্ক্রিনে গিয়ে ভিডিওটা প্লে করলে হবে স্যার। শেয়ার স্ক্রিনে যাব না? হ্যাঁ, স্টপ শেয়ার স্ক্রিন দেন, উপরে স্টপ শেয়ার স্ক্রিন অপশন আছে। তোমরা কি বুঝতে পেরেছো ক্লাসটা? কি তোমাদের কি বোঝাতে পারলাম? জি স্যার, অনেক সহজভাবে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক জানতে পারলাম। জি স্যার, চলে আসছে, স্টার্ট হয় ওকে, না। আচ্ছা তোমরা একটু দেখো এর ভিতরে কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। তোর এত ফুরফুরা লাগতেছে বন্ধু, চাকরি তো ছেড়ে দিলাম, এভাবে আর পোষাচ্ছে না। দুবাইতে খুব ভালো একটা চাকরি পেয়েছি, ভিসার জন্য মেডিকেল টেস্ট করে এলাম। ভিসা হলেই উড়াল দেবো বিদেশে। আপনার মেডিকেল টেস্টে হেপাটাইটিস বি ধরা পড়েছে, আপনার ভিসা হবে না। আপনার মেডিকেল টেস্টে হেপাটাইটিস বি ধরা পড়েছে, আপনার ভিসা হবে না। আরে দোস্ত, মামা চা দেন। মামা দাঁড়ান, এই কাপে চা দিও না, এটা তো মারুফ চা খাইছে। আমাদের ওই ফ্রেশ কাপে চা দাও। মা ওকে খেতে দাও না, ও খাচ্ছে তো, ওর মতো খেতে দাও। আসলে শোনো, আজকে থেকে তুমি তোমার খাওয়ার প্লেট, জগ, গ্লাস প্লিজ এগুলি আলাদা করে রেখো। আমি চাই না কোনোভাবেই আমার আর আমার মেয়ের মধ্যে এই রোগটা ছড়ায়। মারুফ, প্রতিরোধের উপায় নিয়ন্ত্রণ। এই মারুফ, স্যার, স্যার আমাদের এখানে হেপাটাইটিস হলো। হেপাটাইটিস আপনার শরীরে বিভিন্নভাবে সংক্রমিত হতে পারে। এই যেমন ধরুন সংক্রমিত রক্ত গ্রহণ, একই সূঁচ বা রেজারের বহুল ব্যবহার, অরক্ষিত যৌন মিলন, অসচেতনভাবে দাঁতের চিকিৎসা, আর অন্যান্য সার্জারির জন্য অপরিশোধিত যন্ত্রের ব্যবহার। একসাথে থাকলে কি আমার আর আমার মেয়েরও হেপাটাইটিস হতে পারে? আসলে আমাদের দেশে হেপাটাইটিস সংক্রমণ নিয়ে কিছু ভ্রান্ত ধারণা আছে। এই যেমন রোগীর ব্যবহার্য থালা, বাসন, বাটি, জামা কাপড়, তোয়ালে, এইসব ব্যবহারে কিন্তু হেপাটাইটিস সংক্রমিত হয় না। মাতৃদুগ্ধ পানে হেপাটাইটিস হয় না। সামাজিক মেলামেশা, এই যেমন হ্যান্ডশেক, কোলাকুলি, এইসবের মাধ্যমে কিন্তু হেপাটাইটিস কখনোই সংক্রমিত হয় না। এমনকি চুম্বন বা আলিঙ্গনের মাধ্যমেও হেপাটাইটিস হয় না। আর আপনার সন্তানদের হেপাটাইটিস প্রতিরোধক ভ্যাকসিন দিলে সে সম্পূর্ণ নিরাপদ। স্যার আমি কি সুস্থ হব না? ভয় পাবেন না বাবু, আপনি একদম সঠিক সময় এসেছেন। হেপাটাইটিসের চিকিৎসার জন্য সব ধরনের ঔষধই কিন্তু এখন আমাদের দেশে উৎপাদিত হচ্ছে। উন্নত বিশ্বের তুলনায় অনেক কম মূল্যেই পাওয়া যাচ্ছে। আজ থেকে চিকিৎসা শুরু করুন। নিয়মিত সঠিক চিকিৎসায় সম্পূর্ণ নিরাময় সম্ভব। হেপাটাইটিস বাংলাদেশের একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা।
প্রায়শই মিথ্যা, ভ্রান্ত ধারণা ও পারিপার্শ্বিক পরিস্থিতি রোগীদের আপনজন, পরিবার ও সমাজ থেকেও দূরে ঠেলে দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বাংলাদেশের প্রায় 1 কোটি মানুষ হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত। সাম্প্রতিককালে বাংলাদেশে উৎপাদিত হেপাটাইটিসের ঔষধ বিশ্বের বিভিন্ন দেশেও রপ্তানি হচ্ছে এবং বিশ্বব্যাপী মানুষ হেপাটাইটিস থেকে মুক্তি পাচ্ছে। প্রতি 12 জনে একজন হেপাটাইটিসে আক্রান্ত হতে পারে। আসুন খুঁজি অজানা রোগী, দূর করি অজ্ঞতা, ভয় ও ভীতি। হ্যাঁ, আজকে তো ক্লাস এই পর্যন্তই। তোমাদের এখন কতটুকু শিখতে পারলা, বা তোমাদের কোনো কোশ্চেন যদি থাকে আমার কাছে যদি করতে চাও তাহলে করতে পারো। শুনতে পাচ্ছ? আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে বা তোমাদের ক্লাসে কোনো রকম সমস্যা হয়েছে বা কোনো রকম কিছু জানার, তাহলে তোমাদের একটু বলতে পারো। স্যার আমরা হচ্ছে লাইভে আছি এখন। এখন এখানে কোনো কমেন্ট পড়লে বা কোশ্চেন হলে আমরা আপনাকে বলবো। আচ্ছা, ঠিক এখানে আছে। আমার কোনো কোশ্চেন আসেনি। আচ্ছা, সবাই আশা করি অনেক ভালোভাবে বুঝেছে ক্লাস। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, অনেক সহজভাবে আমাদের পড়াশোনাগুলো বুঝিয়ে দেওয়ার জন্য।